বিষাক্ত তৃষ্ণা, লেখিকা আয়রা নূর, পর্ব সংখ্যা ৭। প্রায় ১৫ একর জমির উপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে যে রেল মঞ্জিল। লোহার তৈরি বিশাল গেটটা ঠেলে ভেতরে ঢুকতে মনে হয় এ যেন অন্য এক জগৎ। সামনে দীর্ঘ পাথরের রাস্তা, যার দুপাশে সারি সারি কৃষ্ণচূড়া আর সোনালু গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পাতার ফাঁক দিয়ে রোদের আলো যেন মাটিতে ছায়ার নকশা এঁকে দিচ্ছে, যেন প্রকৃতি এই বাড়ির সৌন্দর্য বাড়াতে নিজ হাতে সাজিয়ে রেখেছে। রাস্তার শেষ মাথায় দাঁড়িয়ে আছে যে রয়্যাল মঞ্জিল, বিশাল ও রাজকীয় এক অট্টালিকা। দূর থেকে দেখে মনে হয় এ কোনো পুরনো জমিদার বাড়ি, কিন্তু কাছে গেলে বোঝা যায় আধুনিকতার ছোঁয়ায় সেটি আরো আভিজাত্য পরিপূর্ণ হয়ে উঠেছে। উঁচু সাদা দেয়াল, প্রশস্ত বারান্দা আর গোলাকার খিলানযুক্ত জানালাগুলো বাড়িটিকে যেন এক অন্য ধরনের গাম্ভীর্য আর ঐশ্বর্যের ছাপ ফেলে দিয়েছে। বারান্দার লম্বা সাদা স্তূপগুলো যেন মঞ্জিলের সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। ঠিক রাজপ্রাসাদের মতো মঞ্জিলের সামনে রয়েছে বিশ্বস্ত বাগান, নানা রঙের গোলাপ, রজনীগন্ধা, অর্কিড আর নানা রকমের নাম না জানা ফুল। সেই বাগানে ভেসে আছে মিষ্টি সুগন্ধ। মাঝখানে মার্বেলের তৈরি ছোট ফোয়ারা, সেখান থেকে টপাটপ করে পানি পড়ার শব্দ চারপাশে নীরবতাকে আরো মোহনীয় করে তোলে। ভেতরে ঢুকলে চোখে পড়ে বিশাল হলরুম, মেঝে জুড়ে চকচকে ইটালিয়ান মার্বেল, মাথার উপর ঝুলছে বিশাল খ্রিস্টালের ঝাড়বাতি। দেয়াল জুড়ে পুরোনো দিনের তেলওয়ালা ছবি, যেন এই বাড়ির ইতিহাসকে কেউ নীরবে বলে যাচ্ছে। কাঠের খোদাই করা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, দেখা যায় লম্বা করিডর, একের পর এক বড় বড় ঘর, প্রতিটি ঘরে রাজকীয় সাজসজ্জা। এই বাড়িটির প্রতিটি কোণেই যেন ঐশ্বর্য আর প্রভাবের ছাপ লেগে রয়েছে। এই বিশাল মঞ্জিলেই আবরাব জেহরায়েল, তার অর্ধাঙ্গিনী ইলহামা জেহরায়েলের আর তার দুই সন্তান শেহরিয়ার জেহরায়েল এবং আরিজ শেহরায়েল বাস করে। তবে আগে একটু তারাই বাস করতো না। এই মঞ্জিলে আনাচে কানাচে ছিল মানুষে ভর্তি। আবরাব জেহরায়েলের ছিল ৫ ভাই বোন। আবরাব জেহরায়েল, আরমান জেহরায়েল, আজহার জেহরায়েল, আরহাম জেহরায়েল এবং ৪ ভাইয়ের আদরের একমাত্র বোন তাহসিন আরা জেহরায়েল। আবরার জেহরায়েল ছিলেন তাদের সবার মধ্যে বড়। আবরার জেহরায়েলের ২ সন্তান। আরমান জেহরায়েল হলেন মেঝো, যার ছিল ৩ ছেলে মেয়ে। ২ ছেলে রায়হান জেহরায়েল, আরিশ জেহরায়েল এবং ১ মেয়ে মেহরিন জেহরায়েল। সেজ ভাই আজহার জেহরায়েলের ছিল ২ মেয়ে, বড় মেয়ে নীলা জেহরায়েল এবং ছোট মেয়ে নওরিন জেহরায়েল ওরফে নওরিন খান। আর সবচেয়ে ছোট ভাই আরহাম জেহরায়েলের ছিলেন একজন কলেজ পড়ুয়া ছাত্র। তার যমজ বোন তাহসিন আরা জেহরায়েল, যাকে সবাই তাসু জেহরায়েল নামেই চেনে। তবে ১ বছর আগে তাসু জেহরায়েল এবং আরহাম জেহরায়েল কলেজে যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হন। সেই দুর্ঘটনায় দুজনে পৃথিবীর মায়া ত্যাগ করেন। পুরো জেহরায়েল বঞ্চিত ছিল কানায় কানায় ভর্তি। ছোট ভাই আরহাম এবং আদরের একমাত্র বোন তাসুকে হারিয়ে ৩ ভাই প্রচুর ভেঙে পড়েন। তবে সময়টা কারোর জন্যই থেমে থাকে না। যে জেহরায়েলের মঞ্জিলের নীরবতা কখনোই বিরাজ করতো না, ধীরে ধীরে সেই জেহরায়েল মঞ্জিলই হয়ে ওঠে প্রায় মানবশূন্য। আবরার জেহরায়েলের মেজো ভাই আরাম জেহরায়েল তার ২ ছেলে আর ১ মেয়েকে নিয়ে চলে যান সুদূর ইটালিতে। জেহরায়েল মঞ্জিল তখন শুধু আবরার জেহরায়েল এবং সেজ ভাই আজহার জেহরায়েল বাস। আজহার জেহরায়েল স্ত্রী মানহা খান ইন্তেকাল করেছে বহু বছর আগেই মরণব্যাধি ক্যান্সার আক্রমণে। মাতৃহারা ছোট মেয়েগুলোকে নিয়ে আজহার জেহরায়েল হয়ে পড়েন দিশেহারা। তখন বড় ভাবি ইলহামা জেহরায়েল হয়ে ওঠেন নীলা জেহরায়েল এবং নওরিন জেহরায়েলের মা। নওরিন জেহরায়েলের তার নাম হলেও তিনি নওরিন খান নামে বেশি অভ্যস্ত। নিজের মাকে তো কখনোই চোখে দেখেনি নওরিন খান, তবে বাবার মুখে মায়ের অনেক গল্প শুনেছেন। এখান থেকেই তার ইচ্ছে জাগে মায়ের পদবিটা নিজের নামে শেষে যোগ করার। সেই ভাবা থেকেই সেই দিন পর থেকে তিনি নওরিন জেহরায়েল হয়ে যান নওরিন খান। জেহরায়েলের বংশের সব মেয়ের থেকে নওরিন খান ছিলেন অত্যন্ত সুন্দরী। নওরিন খানের বয়স তখন ১৭। অত্যাধিক সুন্দরী হয় বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসত। তবে আজহার জেহরায়েল কখনোই নওরিন খানের উপর বিয়ের চাপ প্রয়োগ করেননি। শেহরিয়ার জেহরায়েলের মানে আবরার জেহরায়েলের বড় ছেলে, বয়স তার তখন ২৫।
ছেলেকে সংসারমুখী হওয়ার জন্য বিয়ে দেন আহসান বংশের বড় মেয়ে মাহিরা আহসানের সাথে। বংশের বড় ছেলের বিয়ে বলে কথা, যেন তেন করে তো আর দেওয়া যায় না। তার উপর জমিজমার বংশের জমিদারের ছেলে সে। বেশ ধুমধাম করে বিয়েটা সম্পন্ন হয় শেহরিয়ার জেহরাইল এবং মারিহা আহসানের। শেহরিয়ার জেহরাইলের বিয়ে, তাই তার মেজো চাচা মানে আহরাম জেহরাইল তার ৩ ছেলে এবং স্ত্রীকে নিয়ে উপস্থিত হন জেহরাইল মঞ্জিলে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন জেহরাইলের একমাত্র বেস্ট ফ্রেন্ড মিস্টার নাবিল নওশাদ এর সাথে তার ভাই নাভিদ নওশাদ। জেহরাইলের বিয়েতে এসে প্রথম দেখায় নওরিন খানকে পছন্দ করে ফেলে নাভিদ। নাভিদের চোখ পড়ে সবে ১৭তে পা দেওয়া কিশোরী নওরিন খানের উপর। অতিরিক্ত সুন্দরী হয় খুব একটা বাড়ি থেকে বের হতেন না নওরিন খান, সেজন্য কেউ খুব বেশি একটা চিনত না তাকে। তবে আজহান জেহরাইল যে ২ টা মেয়ে সেটা সবাই জানে। বিয়েবাড়ির কথা বলে নওরিন খান একা একা রুমে কিভাবে বন্দী হয়ে থাকবেন, তার উপর বড় ভাইয়ের বিয়ে বলে কথা, তাই নিজের বেশ ভালো করেই ঢেকেই বিয়েতে স্টেজে ওঠেন তিনি। কিন্তু নাভিদের নজর থেকে রক্ষা হয়নি তার। শেহরিয়ারের বিয়ে শেষ হতেই নাভিদ তার ভাই নাবিলকে সাথে নিয়ে নওরিন খানদের বিয়ের প্রস্তাব পাঠায় জেহরিয়াল মঞ্জিলে। তবে ইলহামা জেহরিয়াল এই বিয়েতে একদমই পছন্দ করেননি, মত দেননি। নওরিন খানকে ছোট থেকেই তিনি কোলেপিঠে করে মানুষ করেছেন, তাই তার ইচ্ছে ছিল আরিজ জেহরাইল মানে তার ছোট ছেলের সাথে নওরিন খানের বিয়ে দেবে। আজহার জেহরিয়ালের ভাবির কথায় না করতে পারেননি তিনি, কারণ ইলহামা জেহরাইল মানহা খানের মৃত্যুর পর থেকে তার এই ২ মেয়েকে কোলেপিঠে করে মানুষ করেছেন, তাই ভাবির চাওয়াকে ফেলতে পারেননি তিনি। তাছাড়া আরিজ জেহরাইলকে তিনি ছোট থেকেই দেখে আসছেন, তাই আজহার জেহরাইল এই বিয়েতে কোনো দ্বিমত করলেন না। নাভিদের প্রস্তাব আনার পর থেকে ইলহামা আরিজ জেহরাইল এবং নওরিন খানের বিয়ে পাড়িয়ে দেন, যেন নওরিন খানকে নাভিদ বিয়ে করতে না পারে। তবে এই কথা কেবলমাত্র তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। নওরিন খানের পড়াশোনা যেন কোনো সমস্যা না হয়, সেজন্য বাইরের কেউ তাদের বিয়ের ব্যাপারে জানত না। বিয়ের ৩ বছর পর শেহরিয়ার এবং মাহিয়া ঘর আলো করে জন্ম নেয় মায়া জেহরাইল। তাদের সংসারে কানায় কানায় ছিল সুখ আর সুখ। কিন্তু নাভিদ তো নওরিন খানের বিয়ের ব্যাপারে কিছুই জানত না, তাই তিনি হাত ধুয়ে পড়েছিলেন তার পেছনে। নওরিন খানের জন্য তিনি সবকিছু করতে পারতেন। এমন করে প্রায় ৫ বছর নাভিদ নওরিন খানের পিছু পড়ল। হাজারবারের ওপর বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল নাভিদ, কিন্তু প্রতিবারই নওরিন খান রিজেক্ট করে দিয়েছে। একদিনে সবকিছু তিক্ত হয়ে যায় নাভিদের কাছে। নওরিন খানকে তুলে নিয়ে বিয়ে করার প্রস্তাব নেয় তিনি। যেই ভাবে সেই কাজ। নওরিন খান কলেজে যাওয়ার পথে নাভিদ তার লোকদেরকে দিয়ে তুলে নিয়ে আনে তাকে। কলেজের ছুটির প্রায় ৩ ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন নওরিন খান বাড়িতে ফেরে না, তখন আরিজ সব জায়গায় খোঁজ লাগায়। অনেক খোঁজার পর নওরিনকে আরিজ পেয়ে যান। আর তখনই নাভিদ জানতে পারে যে আরো ৫ বছর আগে নওরিনের বিয়ে হয়ে গিয়েছে আরিজের সাথে। কথাটা শোনা মাত্রই নাভিদের ভেতর জ্বলে ওঠে প্রতিশোধের আগুন। সে ধীরে ধীরে প্ল্যান করতে শুরু করে কিভাবে নওরিনকে পুরো পরিবারকে পুরোপুরি শেষ করে দেওয়া যায়। অন্যদিকে মিস্টার নাবিলের আর্থিক অবস্থাও বেশ একটা ভালো ছিল না। নিজের পড়াশোনা প্লাস সংসারের খরচ চালানো তার পক্ষে বেশ কষ্টসাধ্য ব্যাপার। শেহরিয়ারের বিয়ে ৩ বছর পার হয়ে যাওয়ার পর মিস্টার নাবিলও বিয়ে করে ফেলেন। তিনি সবসময় দেখতেন শেহরিয়ার তার স্ত্রী মেয়েকে নিয়ে বেশ সুখীতে আছেন, কিন্তু তার সংসারে সুখের ছায়া ছিল না। প্রথম সে নিজের ভাগ্যকে দোষ দিলেও আস্তে আস্তে মিস্টার নাবিল হয়ে ওঠেন লোভী। নিজের বেস্ট ফ্রেন্ডের এত সুখ যেন তার চোখে কাঁটা হয়ে দাঁড়ায়। নাবিদও বুঝতে পারে তার ভাইয়ের সমস্যা। এখন ২ ভাই মিলে শুরু করেন এক নির্মম প্রতিশোধের পরিকল্পনা। তারা জেহরাইল বংশের কাউকে আর বাঁচিয়ে রাখতে চায়নি, কারণ একজনও যদি বেঁচে যায় তাহলে সব সম্পত্তি তাদের হয়ে যাবে। তাই তারা প্ল্যান করে সবার প্রথমে শেষ করবে বলে সিদ্ধান্ত করে আহরিয়ামকে, পুরো পরিবারকে। কিন্তু এত তাড়াতাড়ি কোনো কিছুই করা যায়নি। দেখতে দেখতে আরো ৭টা বছর কেটে যায়। এর মধ্যে নাভিদ আর একবারও নওরিনের সামনে গিয়ে দাঁড়ায়নি। তবে গত ৭ বছর নাভিদ আর মিস্টার নাবিল তিলে তিলে পরিকল্পনা করেছে কিভাবে পুরো জেহরিয়াল বংশের নাশ করা যায়। গত ৭ বছরে পরিবর্তন হয়েছে অনেক কিছু। নাভিদ ও বিয়ে করেছে, তবে সেটা ছিল পুরোপুরি ইচ্ছার বিরুদ্ধে। শেহরিয়ার আর মাহির কোল আলো করে জন্ম নিয়েছে মেহরাব। মেহরাবের জন্ম উপলক্ষে শেহরিয়ার মেজো চাচা আরহাম সপরিবারে তাদের দেখার জন্য জমা পড়ায় তাদের নিজ দেশে জেহরিয়াল মঞ্জিলে।
মেহরাবের কেবল একদিন। মাহির এখন হসপিটালে ছুটিতে দেওয়া হয়নি তাকে। আর ৩ দিন পর তাকে রিলিজ করা হবে। কিন্তু আরহাম জেহরায়েল বেশ জরুরি কাজে থাকায় ২ দিনের মধ্যে চলে আসতে হয় ইতালিতে। সাথে তার ছেলে-মেয়েরাও চলে এসেছে। তাই মেহরাবের ২ দিনের বেলায় ৩ মাইক্রো ভরে আরহাম জেহরায়েল ও তার ছেলে-মেয়েরা, সাথে আবরাব জেহরায়েল, তার অর্ধাঙ্গিনী ইলহামা জেহরায়েল এবং আরশাদ জেহরায়েল, মেহরাব আর মাহিয়া জেহরায়েলকে দেখতে হসপিটালে যান। সবাই ঠিক ছিল, কিন্তু বাড়ি ফেরার পথে হঠাৎ করে ৩টা গাড়ি ব্রেক ফেল নষ্ট হয়ে যায়। ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাহাড়ি রাস্তা বেয়ে খুব জোরে নিচে নামতে শুরু করে। হঠাৎ করেই গাড়ি ৩টা গভীর খাদে পড়ে যায় আর বিকট আওয়াজে ৩টা গাড়ি ব্লাস্ট করে। শেহরিয়ার জেহরায়েল তখন পর্যন্ত জানতেন না যে তার বাবা চাচা কেউই বেঁচে নেই। তিনি নিজের অফিস শেষ করে হসপিটালে যান মাহির জেহরায়েল আর মেহরাব জেহরায়েলকে দেখার জন্য। মাহিরা জেহরায়েলের পাশে তখন নওরিন খান ছিল। হসপিটালে থাকাকালীন আরিফ জেহরায়েল তাকে ফোন করে আর জানান যে তাদের বাবা আর চাচারা সে দুপুরে হসপিটালে গিয়েছে, কিন্তু এখনো আসার নামগন্ধ নেই। কথাটা শোনা মাত্রই শেরিয়াল জেহরায়েল বেশ চিন্তায় হয়ে পড়েন। তখন তার কাছে আনোয়ার নাম্বার থেকে একটি কল আসে। ফোনটা রিসিভ করতে ওপাশের মানুষটির কথা শোনা মাত্রই শেরিয়ালের হাত থেকে ফোনটি পড়ে যায়। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন না, পুলিশ স্টেশনে যাওয়ার জন্য বেরিয়ে যান। মাহিরা এবং নওরিন খান কিছু বুঝতে ওঠার আগেই শেহরিয়ার পুলিশ স্টেশনে যাওয়ার পর পুলিশ থেকে সবার লাশ দেখানো যায়। কারো লাশ ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু তাদের পরনের জামাকাপড় আর তাদের জিনিসপত্রের মাধ্যমে শেহরিয়ার জেহরায়েল শনাক্ত করেন যে এটাই তার বাপ চাচা। শেহরিয়ার জেহরায়েল আরিফ জেহরায়েলকে সবটা জানান। আরিফ জেহরায়েল সবটা শুনে ভাইয়ের কাছে আসেন। সবগুলো লাশ বুঝে নিয়ে শেহরিয়ার জেহরায়েল আর আরিফ জেহরায়েল জেহরায়েল মঞ্জিরে ফেরেন। বাবার মৃত্যুর খবর পাওয়া মাত্রই মিসেস নীলা স্বামী আর ৫ বছরের সন্তান জাহেদ মাহমুদকে নিয়ে ছুটে আসেন জেহরায়েল মঞ্জিরে। এতগুলো মানুষের দাফন কাফনের পর শেহরিয়ার জেহরায়েল হসপিটালে যান মাহিরা জেহরায়েল আর মেহরাবকে নিয়ে আসার জন্য। এরই মধ্যে পুলিশ তদন্ত করতে শুরু করে। পুলিশের তদন্তে উঠে আসে যে ব্রেক ফেল কেউ একটা আগে থেকেই কেটে দিয়েছিল, যার জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। শেহরিয়ার জেহরায়েল তখন প্রচুর ভেঙে পড়েন। একসাথে বাবা-মা, চাচাদেরকে হারিয়ে নিঃস্ব প্রায় হয়ে যান তিনি। তাদের বংশে আর কেউই বাকি রইল না, কেবলমাত্র তার ২ ভাই নীলা আর নওরিন খান ছাড়া। এর মধ্যে নাভিদের সেই পুরনো উত্থান-পতন আবার শুরু হয়ে যায়। যেহেতু এখন আরিফ জেহরায়েল আর শেহরিয়ার জেহরায়েলের শোকে ডুবে আছেন, এই সুযোগে নাভিদ নওরিন খানকে নিজের করে পাওয়ার জন্য বিভিন্নভাবে তাকে হেনস্থা করতে শুরু করে। নওরিন খান স্বামীর এই অবস্থা দেখে এতদিন চুপ থাকলেও আর পরে পারে না। তাই তিনি আরিফ জেহরায়েলকে সবটা খুলে বলেন। সবটা জানার পর আরিফ জেহরায়েল পুলিশের মাধ্যমে নাভিদকে গ্রেফতার করান। শুধু যে নওরিন খানকে বিরক্ত করার জন্য গ্রেফতার করিয়েছে তা নয়। আরিফ জেহরায়েল জানতে পেরেছেন যে নাভিদ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত, যেমন নারী পাচার, বিভিন্ন অর্গান হসপিটাল থেকে পাচার করা, বিভিন্ন এইসবই তার ব্যবসা। সবটা জানার পরে পুলিশ তাকে গ্রেফতার করে। নাভিদের ১০ বছরের জেল হয়। তবে মিস্টার নাবিল অনেক কাঠখড় পুড়িয়ে গোপনে নাভিদকে ১০ বছরের জায়গায় ৭ বছর করে জেল থেকে বের করে আনেন। এই ৭টা বছর জেহরায়েল পরিবারের ওপর আর কোনো বিপদ আসেনি। তবে তারা তো আর জানত না যে সামনে তাদের জন্য ঠিক কতটা নির্মম মৃত্যু অপেক্ষা করছে। মায়া সবেমাত্র ২০ বছরে পা দিয়েছে। মায়া নওরিন খানের মতো এতটা সুন্দর না হলেও যে একবার দেখবে সে তাকে পছন্দ করবে। সেই সুবাদে বিভিন্ন জায়গা থেকে মায়ার জন্য প্রস্তাব আসতে থাকে। মায়া ইন্টার শেষ করে অনার্সে ১ম বর্ষে পা রেখেছে। এ সময় বিয়ের প্রস্তাব আসা খুবই স্বাভাবিক। মাহিরা জেহরায়েলও উঠে পড়ে লেগেছে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন ভালো, ভালো পাত্র তার মেয়ের জন্য আসছে। এখন বিয়ে না দিলে এইসব পাত্র হাতছাড়া হয়ে যাবে। মাহিরা জেহরায়েল ও স্বামীকে বোঝাতে শুরু করে। শেহরিয়ার জেহরায়েলও আদরের মেয়ের বিয়ে এত জলদি দিতে চাইছেন না, কিন্তু না দিয়েও উপায় কি? স্ত্রীর কথাও ফেলতে পারছেন না তিনি। কিন্তু এটা তো মেয়ের জীবনের ব্যাপার। তাই শেহরিয়ার জেহরায়েল মেয়ের কাছে জিজ্ঞেস করতে চান যে মায়া কি আদৌ বিয়ে করতে রাজি? যদি রাজি থাকে তাহলে তারা এক বন্ধুর ছেলে আছে যে জার্মানিতেই থাকে চাকরির সুবাদে। সেই ছেলে থেকে ভালো ছেলে আর তিনি দেখতে পারছেন না। মায়া যদি রাজি থাকে তাহলে আগামী সপ্তাহেই তিনি রাজীব আর মায়ার ৪ হাত এক করে দেবে।
যেইভাবে সেই কাজ, সিরিয়াল জেরায়েল মেয়ের অনুমতি নিয়েই মায়ার বিয়ে ঠিক করেন রাজীবের সাথে। মেহরাবের বয়স তখন ৭। এই বয়সে বাচ্চারা খুব চঞ্চল হয়, ছোটাছুটি করে, খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। সেদিন থেকে মেহরাবও ছিল একদম তার উল্টো। সবসময় নিজের রুমে বই নিয়ে পড়ে থাকতো, যেন তার দিন দুনিয়া এই বইয়ের মধ্যে ছাড়া আর কোথাও নেই। ছোট থেকে সে খুবই গম্ভীর স্বভাবের, কারোর সাথে ঠিকমতো কথা বলে না। তারপর খুব অল্প অল্প বিষয় রেগে যায়। রাগ থাকলেই তাকে আবার বাড়িতে পাওয়া যেত না। কোন দিক চলে যেত কেউ জানে না। বাড়ির একমাত্র ছেলে বলে কথা, তাই রাগটাও ছিল আকাশছোঁয়া। তবে মায়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল তার। আর কারোর সাথে নিজের মনের কথা শেয়ার করুক আর না করুক, ঠিকই বড় বোনের কাছে সবই শেয়ার করতো সে। এই একই বছরে মিসেস নীলা আর দেশে আসেননি। জাহিদেরও পড়াশোনার চাপ ছিল। জাহিদ নামটা সবাই জানলেও জাহিদ নামে শুধু নীলা জেরাইলই ডাকতেন। তবে সবার সমান নয়। মাঝে মাঝে জাহিদ নামে তিনি জাহিদকে ডাকতেন। আগামী সপ্তাহে মায়ার বিয়ে শোনা মাত্রই শুরু হয়ে যায় মেহেরাবের তাণ্ডব। তার আদরের বোনকে আগামী সপ্তাহে বিয়ে, অথচ সে জানে না। আর তার মা-বাবা কিভাবে পারল তার বোনকে এভাবে বিয়ে দিতে? এই এত বড় বাড়িতে মায়া ছাড়া তো আর কেউ নেই যার সাথে সে কথা বলবে, খেলবে। বোনের বিয়ে হবে শুনে খাওয়া-দাওয়া সব ভুলে মেহেরাব পড়ে থাকতো নিজের রুমে। মায়া অনেক বোঝানোর পর মেহেরাব রাগটা একটু হালকা হয়। কিন্তু মেহেরাব তখনও জানতো না যে বিয়ের পরই রাজীব মায়াকে নিয়ে জার্মানিতে চলে যাবে। জানলে হয়তো মেহেরাবকে কেউই তখন সামলাতে পারত না। যথারীতি বিয়ের দিন এসে পড়ে। বিয়ের সম্পূর্ণ কাজ খুব ভালোভাবে মিটে গেলেও তখন মায়ার বিদায় হবে। তখনই মেহেরাব বেঁকে বসে। সে কিছুতেই তার বোনকে এই বাড়ি থেকে বের হতে দেবে না। মাহিরা জেরায়েলকে কাঁদতে কাঁদতে ছেলেকে বোঝানোর চেষ্টা করতে থাকেন। মেহরাব তো নাছোড়বান্দা, সে কিছুতেই মায়াকে ছাড়বে না। মায়াও নিজের একমাত্র ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। নরেন খানও কান্না করছে। ছোট থেকে মায়া আর মেহরাবকে তিনি কোলেপিঠে করে মানুষ করেছেন। মাহিরা জেরায়েলের প্রায় এমন সময়ে অসুস্থ হয়ে থাকেন, তাই বেশিরভাগ সময় তিনি মায়া আর মেহেরাবকে দেখাশোনা করেছেন। তারও বুকেটা খালি খালি লাগছে। কিভাবে সে মায়াকে বিদায় দেবে? নিজের সন্তানের মতো করে সেই মেয়েকে বড় করেছে। তাকে বিদায় দেওয়া খুবই কঠিন। কিন্তু বিদায়ের দুঃখটা বোঝানোর কি কারণ ছোট থেকে সেই বড় হয়েছে, সেই তাই ভালো বুঝতে পারছে। তাই বাড়ি থেকে বের হওয়ার সময় বাবা, বড় মা, বড় বাবা সবাইকে ছেড়ে যাওয়ায় সে কাছে এটা কষ্টসাধ্য ব্যাপার। তাই তখন এত কষ্ট হয়নি। মাহি জেহরায়েল অনেক কষ্টে মেহেরাবকে মায়ের থেকে ছাড়ায়। ২০ বছর যাবৎ যেই মেয়ে ফুলের মতো করে আগলে রেখেছিল, বুকের পাথর চাপা দিয়ে সেই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠালো সে। মেহেরাব এমনিতে খুব শান্তশিষ্ট ছেলে, কিন্তু মায়ার বিদায়ের দিন মেহেরাবকে আটকানো ছিল বেশ মুশকিল। সেরিয়াল জেরায়েল আর আরিফ জেরায়েল ২ জন মিলেও মেহেরাবকে আটকাতে হিমশিম খাচ্ছিলেন। তাও অনেক কষ্টে তারা মায়ার থেকে মেহেরাবকে আলাদা করতে সক্ষম হয়। মায়া থেকে আলাদা করায় মেহেরাব রাগ স্বপ্ন আকাশে উঠে যায়। রাগে তার সারা শরীর থরথর করে কাঁপতে শুরু করে। এতটাই রাগ হচ্ছিল যে সে ঠিক মতো দাঁড়াতে পারছিল না। তবুও মেহরাব নিজের কম্পিত শরীর নিয়ে নিজের রুমের দিকে এগোতে গেলে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে সবাই সেদিকে তাকায়, দেখতে পায় যে ছোট্ট মেহরাব মেঝেতে লুটিয়ে পড়ে আছে। মাহিরা জেহরায়েল তাড়াতাড়ি ছুটে যায় ছেলের দিকে। কোলেতে উঠে হাউমাউ করে কাঁদতে লাগেন তিনি। শেরিয়া জেহরায়েল তখনই ডাক্তারকে কল করে আসতে বলেন। মেহরাব শুয়ে আছে তার বিছানায়। এখনো জ্ঞান ফেরেনি তার। একটু আগে ডাক্তার চলে গিয়েছে তাকে দেখে। সাথে বলে গিয়েছে মেহরাবের ভালোমতো খেয়াল রাখতে। অতিরিক্ত রাগ আর জেদের জন্যই সেন্সলেস হয়ে গিয়েছিল। সাথে বেশ মেন্টাল প্রেশারও রয়েছে মেহরাবের। এত রাগ জেদ তার শরীরের জন্য একদমই ভালো না। এই রাগ আর জেদ যদি কন্ট্রোলে না আসে তাহলে ভবিষ্যতে আরো বড় কিছু হয়ে যেতে পারে। তাই খুব ভালো করে তার উপর খেয়াল রাখতে হবে। মেহরাবের ভেতরে রাগ জেদ জমে থাকার মূল কারণ সে সবার সাথে মিশতে জানে না। নিজের ভেতরে কি চলছে সেটা শুধু সেই জানে। কখনো কারো সাথে সে শেয়ার করে না। এভাবে নিজের মনের ভেতর অনুভূতি, রাগ জেদ গুলো চেপে রাখতে রাখতে আজকে এই পর্যায়ে পৌঁছেছে। তার মেন্টাল হেলথও খুব একটা ভালো না। ভবিষ্যতে হয়তো আরো বড় কিছু হয়ে যেতে পারে। তাই এখন থেকেই তার উপর খেয়াল রাখতে হবে, যেগুলো ডাক্তার বলেছে। মেহরাব এখন আগের থেকে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। খুব প্রয়োজন না হলে কথাই বলে না। মাহিরা জেহরায়েল অনেক চেষ্টা করেও তিনি ছেলের সাথে সঠিকভাবে ভাব জমে উঠতে পারেননি। তাই বলে যে মেহরাব তার মা-বাবাকে ভালোবাসে না, এটা মোটেও নয়। শুধু তার সকল অনুভূতিগুলো ভেতরে চাপা পড়ে যায়, যেটা সে কারো সাথে
মন খুলে শেয়ার করতে পারে না। কিভাবে সেগুলো এক্সপোজ করতে হয় সেটাও সে বুঝতে পারে না। চুপ থাকতে, থাকতে একদম শান্ত হয়ে গিয়েছে মেহরাব। দেখতে, দেখতে কেটে গিয়েছে ২ টা বছর। মায়ার বিয়ে হয়ে গেছে। একবারও দেশে আসেনি সে। তবে এবার সে আসবে। সাথে আছে তার ১ বছরের ফুটফুটে ছেলে রাইমান। এই ২ বছর তো মেহরাব হাসতেই ভুলে গিয়েছিল। কিন্তু যখনই শুনেছে যে তার বোন মায়া এবং তার ভাগ্নে রাইমান আসছে দেশে, তখনই তার খুশি আর দেখে কে। মায়ার বিয়েতে নীলা চেহরায়েল তো আসতেই পারেননি। তাই মায়া আসছে উপলক্ষে তিনি জায়েদ আর ওনার হাসব্যান্ড সাদমান মাহমুদকে নিয়ে চলে আসেন দেশে। মায়া দেশে আসার উপলক্ষে শেরিয়াল জেহরায়েল বেশ ঘটা করে আয়োজন করেছে। ১ম বার তার নাতি বাড়িতে আসবে। সাথে আরেকটি খুশির খবর আছে। তবে সেটা মেহরাব বাদে সবাই জানে। আর সেই খুশির খবরটা হলো শেরিয়াল জেহরায়েলের ভাই আরিফ জেহরায়েল ঘর আরো করে আর সন্তান আসতে চলেছে। এই খবর মেহরাবের অজানা আর মেহরাব জানবে বা কিভাবে? তার বোন আসার খুশিতে সে তো কোনো দিকে তাকাচ্ছেই না। সব দিন-দুনিয়া ভুলে বসে আছে। মেহরাবকে এত খুশি আজ অব্দি কেউই দেখেনি। পুরো জেহরায়েল মঞ্জিল সেজে উঠেছে ফুল আর নানা রকমের রঙিনটায়। তবে কেউ জানে না যে আজ কি এই ফুলগুলো ফুটবে নাকি না। এত আয়োজনে তাদের জীবন কাল হয়ে আসবে নাকি? রায়মানের ১ম বার জেরিয়াল মঞ্জিলে আসা উপলক্ষে পুরো শহরের মানুষকে আমন্ত্রণ করে খাইয়েছে শেরিয়াল জেরায়েল। সারাদিন তার এবং আরি জেরায়েলের ব্যস্ততায় কেটেছে। ঠিকমতো খাওয়ার সময় পর্যন্ত পায়নি তারা। সবকিছু মিটিয়ে শেরিয়াল জেরায়েল আর আরিস জেরায়েল বসে হলরুমে। এখনো কেউই রাতের খাবার খায়নি শুধুমাত্র নওরিন খান ছাড়া। শরীরটা বেশ ক্লান্ত হওয়ায় মাহিরা জেহরায়েল তাকে আগেই খেয়ে বিশ্রাম নিতে পাঠিয়ে দিয়েছেন। নওরিন খান বারণ করলেও মাহিরা জেহরায়েল রোজ করেই তাকে এভাবে খাইয়ে দেয়। এই সময় খাওয়ার জন্য অনিয়ম করা একদমই পছন্দ করে না নওরিন খান। ও ভালো মেয়ের মতো তাই খেয়ে নিচ্ছে। মেহরাব তো মায়া আর রায়মানকে পেয়ে চুপ থাকাই ভুলে গিয়েছে। সেই যে মায়ার রুমে ঢুকেছে এখনো বের হওয়ার নামগন্ধ নেই। রায়মানের সাথে খেলা করতেই ব্যস্ত মেহরাব। এরই মধ্যে মাহিরা জেহরায়েল সবাইকে খেতে ডাকছেন। সবাই এসে একসাথে বাড়ির বড় ডাইনিং টেবিলে বসেছে। আজকে কি রান্না করা হয়নি। সবার পছন্দের খাবার সাজানো আছে পুরো ডাইনিং জুড়ে। মাহিরা জেহরায়েল আর নীলা জেহরায়েল সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। সবাই তৃপ্তি করে খেয়েছে। তবে জাহিদ আর নীলা জেহরায়েল সেরকম কিছুই খায়নি। শুধু যে তারা ভালোমতো খেতে পারেনি এমনটি নয়। মাহিরা জেহরায়েল, মায়া, মেহরাব ও ঠিকমতো খেতে পারেনি। হালকা কিছু খেয়েই ঘুমিয়ে পড়েছে। কারণ দুপুরে যা খেয়েছে তার সবকিছু এখনো হজম হয়নি। তাই তারা বেশ কিছু না খেয়েই উঠে গেল। তবে শেরিয়াল জেহরায়েল, আরজে জেহরায়েল, রাজীব আর সাদমান মাহমুদই ভালোমতো খেতে পেরেছে। সারাদিন এত খাটুনির মধ্য দিয়ে গিয়েছে যে খিদে পেটের মধ্যে ইঁদুর দৌড়চ্ছিল। খাওয়া শেষে সবাই গিয়ে বসলো হলরুমে। বেশ কিছুক্ষণ গল্প করে সবাই শরীরে ঘুমে টুলটুল করছে। কিন্তু এর আগে তো কখনো এমন হয়নি। তাহলে আজকে কেন হচ্ছে? তাও আবার সবার একসাথে। বিষয়টা সবাই উড়িয়ে দেয়। যে যার মতো রুমে চলে যায় ঘুমাতে। ঘড়ির কাঁটা এখন রাত ২টার ঘরে। সবার চোখের পাতায় এখন ভারী ঘুম। সবাই বেঘোরে ঘুমাচ্ছে। কারোরই কোনো হুঁশ নেই। বিশেষ করে শেরিয়াল জেহরায়েল, আরিফ জেহরায়েল, সাদনাম মাহমুদ আর রাজীব তো বেঘোরে ঘুমাচ্ছে। হঠাৎ করে আরিফ জেহরায়েলের রুমের দরজাটা খট করে খুলে গেল। কিন্তু কারোরই কোনো খেয়াল নেই। নাবিদ বেডের কাছে এসে একবার নওরিন খানের দিকে তাকালো। নওরিন খান এখন ঘুমে মগ্ন। নাবিদ আর কোনো দিকে না তাকিয়ে সোজা আরিফ জেহরায়েলের বুকে নিজের আনা ধারালো ছুরিটা ঢুকিয়ে দেয়। আরিফ জেহরায়েল গভীর ঘুমে থাকালেও ছুরি ঢোকানোর ফলে হালকা নড়ে ওঠেন। আরিফ জেহরায়েলের বুক চিরে ঢুকে যায় ছুরির ফলা। ফিনকি দিয়ে রক্ত ছিটে আসে নাবিদের মুখে। নাবিদ রক্তটা পরিষ্কার করে আবার ছুরি চালায় আরিফ জেহরায়েলের বুকে। নাভিদের তাও শান্তি হয় না। সে পাগলের মতো বেশ কয়েকবার আরিজিৎ জেহরায়েলের বুকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। নাভিদকে আজকে এত অন্যরকম লাগছে। তাকে দেখে মনে হচ্ছে যেন সে নিজের মধ্যে নেই। ২ বার ছুরি আঘাত করে আরিফ জেহরায়েল পৃথিবী ত্যাগ করে। কিন্তু নাভিদের হিংস্রতা এতটাই বেড়ে গিয়েছে যে আরিফ জেহরায়েলের মৃত্যুর পরও বার কয়েক ছুরি দিয়ে সে আঘাত করতেই থাকে। এতগুলো বছর পরে বুকের ভেতর জ্বালা থাকার প্রতিশোধের আগুন, রাগ, অপমান সবকিছু এক এক করে ঘিরে ফেলেছে তাকে আজ।
এই দিনটার জন্যই গত ৭টা বছর ধরে অপেক্ষায় ছিল নাভিদ। এই আরিজ জিহালের জন্যই তাকে জেলের ওই ছোট কুঠুরির মধ্যে দাস করতে হয়েছে কতগুলো বছর ধরে। এখন আরিজ জেহরায়েলকে মেরে তার কলিজা একটু ঠান্ডা হয়েছে। কিন্তু এখনো তো পুরোপুরি শান্ত হওয়া বাকি। পুরো জেহরায়েল বংশকে নাশ করে তারপর এটি শান্ত হবে। সে আর মিস্টার নাবিল দুজন মিলে আজ পৃথিবী থেকে জেহরায়েল বংশ নামককে চিরতরে মুক্তি দেবে। আর এই জেহরায়েলকে খুন করার পর সারা শরীরে রক্ত নিয়ে নাভিদ এগিয়ে যায় সাদনাম মাহমুদ আর নীলা জেহরায়েলের রুমের দিকে। রুমে যেতে নাভিদ দেখতে পায় নীলা জেহরায়েল এবং তার ছেলে জাহিদ মাহমুদ রুমে নেই। নাভিদ পুরো রুম তন্ন করে খুঁজে, তবে তাদের কাউকে কোথাও পায় না। তাই নাভিদ দেরি না করে সাদমাত মাহমুদের বুকে বেশ কয়েকবার ছুরি আঘাত করে। সাদনাম মাহমুদকে মারার পর নাভিদ কারওয়ার্ডে লুকিয়ে বসে থাকে। নীলা জেহরায়েল আর তার ছেলে জাহেদ এলে তাদেরকেও নিজের হাতে খুন করবে সে। কিছুক্ষণ পর নীলা জেহরায়েল আর তার ছেলে জাহেদ রুমে প্রবেশ করে। সাদ্দাম মাহমুদের লাশটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে যেন কেউ বুঝতে না পারে। নীলা জেহরায়েল বেডে শুয়ে পড়তেই যাবে এমন সময় পেছন থেকে নাভিদ এসে তার পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। নীলা জেহরায়েল অনেক কষ্টে পেছনে ঘুরে নাভিদ আরেকবার ছুরি ঢুকিয়ে দেয়। যেতেই যাবে জাহেদ নাভিদকে ধাক্কা মেরে দেয়। ধাক্কা খেয়ে নাভিদ টি টেবিলের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। কোনো রকমে মাথার পেছনে হালকা একটু কেটে যায়। ১৪ বছরের জাহেদ এই সুযোগটায় তার মায়ের হাত ধরে দৌড় দেয়। কিন্তু নাভিদ পেছন থেকে তাদের দুজনকে গুলি করে দেয়। নাভিদ সে জায়গায় গুলি করেছে যেখান থেকে জাহেদ আর নীলা জেহরায়েল বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না। তাই নাভিদ বেশি কিছু না ভেবে উঠে পড়ে আর পা বাড়ায় মায়া আর রাজীবের রুমের দিকে। ওইদিকে মিস্টার নাবিল জেহরায়েল মঞ্জিল দলিল খুঁজে বের করে। জেহরায়েল বংশে যত প্রপার্টি আছে সবকিছু একটা প্রিন্টের রুমে লক করে রাখাচ্ছে। নাভিদ সবাইকে খুন করে আর মিস্টার নাবিল সব প্রপার্টি খুঁজে বের করে। আর সেগুলো নিয়ে তিনি এবং নাভিদ জেহরায়েল মঞ্জিল থেকে বের হয়ে যাবেন। বাইরে থেকে আগুন জ্বালিয়ে পুরো মঞ্জিলটাকে জ্বালিয়ে দেবে উনি, যেন কোনো পুলিশ ও তাদের মৃত্যুর আসল কারণ জানতে না পারে। মিস্টার নাবিল শেরিয়ান জেরায়েল থেকে একবার শুনেছিল যে তাদের সকল প্রপার্টি একটা সিক্রেট রুমে রাখা থাকে। তবে সেই সিক্রেট রুম কোথায় আছে সেটা কেবলমাত্র শেরিয়াল জেরায়েল ছাড়া আর কেউ জানে না। তাই মিস্টার নাবিল এখন সেই রুমটা খুঁজছে। সেই রুমে চাবি তিনি শেরিয়াল জেরায়েলের রুমে পেয়ে গিয়েছেন খোঁজাখুঁজির পর। এখন খালি সেই রুমটা কোথায় আছে সেটা জানলেই তার কাজ শেষ। ওই দিন নাভিদ বাঁকা হেসে মায়া আর রাজীবের রূপে প্রবেশ করলো। মায়া আর রাজীব এখনো গভীর ঘুমে মগ্ন। তারা জানে না যে এই ঘুমই তাদের জীবনের শেষ ঘুম। নাভিদ রাজীবের কাছে এসে তাকে খুব নৃশংসভাবে খুন করে। হঠাৎ করে মায়ের ঘুমটা ভেঙে যায় কিছু পড়ার শব্দে। আসলে নাভিদ আর মিস্টার নাবিল মেয়েদের সাহায্যে খাবার সবাইকে হাই ডোজের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেন সবাই ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে থাকে আর এই সুযোগে তারা সকল সম্পত্তি হাতিয়ে নেবে। প্রথমে তো মিস্টার নাবিল এতগুলো খুন করার কোনো ইচ্ছাই ছিল না। তারপর সব দিক বিবেচনা করে তিনিও বুঝতে পারেন যে জেহরায়েল পরিবারের কেউ যদি বেঁচে থাকে তাহলে উল্টো তাদেরই বিপদে পড়তে হবে। তাই পরবর্তীতে তিনিও রাজি হয়ে যান এতগুলো খুন করার জন্য। মায়া ঘুম চোখে দেখতে পায় যে কেউ একটা রাজীবের বুকে বারবার ছুরি চালাচ্ছে। মায়া তাড়াতাড়ি উঠে পড়ে আর চিৎকার করতে শুরু করে। মায়ের চিৎকার শুনে নাভিদ প্রথমে ঘাবড়ে গেলেও বাঁকা হেসে পকেট থেকে একটা ইনজেকশন বের করে মায়ার ঘাড়ে পুশ করে দেয়। সঙ্গে সঙ্গে মায়া মেঝেতে লুটিয়ে পড়ে আর একেবারে নিস্তেজ হয়ে যায়। তবে জ্ঞান হারায় না। সে চিৎকার করতে চাইছে কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। নাভিদ মায়ার কাছে গিয়ে হাসতে হাসতে বলে, বেচারি, একজনের করা ভুলের জন্য পুরো জেহরায়েল বংশের অস্তিত্ব আজকে এই পৃথিবী থেকে মুছে যাবে বলে উচ্চস্বরে হাসতে লাগে নাভিদ। নাভিদের হাসির আওয়াজ পেয়ে মায়া ছেলে রায়মানও জেগে গেছে। বাচ্চাটা হঠাৎ করে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। নাভিদ বাচ্চাটিকে কোলে নিতে বলতে শুরু করে, আরে আরে কাঁদছিস কেন? তোকে তো শান্তির জায়গায় পাঠাবো আমি। কাঁদিস না কেমন? নাভিদের কথা শুনে বাচ্চাটি আরো জোরে জোরে কাঁদতে লাগে। মায়া নড়ার চেষ্টা করছে কিন্তু সে এক চুলও নড়তে পারছে না। তার চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়ছে। অসহায়ের মতো স্বামীর দিকে এবং তার নিথর শরীরের দিকে তাকিয়ে আছে সে। একবার প্রাণপ্রিয় ছোট ছেলেটার দিকে তাকাচ্ছে। তখনই মায়ার রুমের দরজাটা খট করে খুলে যায়। মায়া অনেক কষ্টে ঘাড় ঘোরায়।
দরজার কাছে ৯ বছরের ছোট্ট মেহরাব দাঁড়িয়ে আছে ঘুম, ঘুম চোখে। মায়ার রুমের পাশে মেহরাবের রুম, তাই রায়মানের কান্নার আওয়াজ পেয়েই ঘুম থেকে ছুটে এসেছে সে। এমনিতেই মেহরাবের ঘুম খুব হালকা। একটু শব্দ হলেই তার ঘুম ভেঙে যায়। আর রায়মান যে জোরে গলা ফাটিয়ে কাঁদছে, তাতে সবার ঘুমই ভেঙে যাবে। মাহিরা, জেরায়েল ও রায়মানের কান্নার আওয়াজ শুনে ঘুমটা হালকা হয়ে যায়। তিনি উঠতে চাইলেন কিন্তু পারছেন না। শরীরটা যেন ভারী, ভারী লাগছে। ঘুম, ঘুম চোখের পাতায় আপনা আপনি বন্ধ হয়ে আসছে। তাই মাহিরা জেরায়েল না উঠে আবারও শুয়ে পড়েন। অন্যদিকে মেহরাব দেখতে পায় নাভিদ রায়মানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মায়া নিচে পড়ে গিয়েছে। চোখ দুটো দিয়ে টপটপ করে নোনা পানি পড়ছে। কিন্তু মুখে কিছুই বলতে পারছেন না। খালি অসহায়ের মতো মেহরাবের দিকে তাকিয়ে আছে। বেডের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রাজীবের লাশ। মেহরাব হয়তো বুঝতে পারছে না মায়া তাকে ঠিক কি বলতে চাইছে। নাভিদের মুখে মাস্ক ছিল, তাই মেহরাব তার মুখটাকে ভালোভাবে দেখতে পারছে না। মেহরাব আর সেখানে না দাঁড়িয়ে ছুটে চলে যায় নাভিদের কাছে। নাভিদের কাছে এসে সে নাভিদের হাত থেকে রায়মানকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ছোট্ট মেহরাব কি আর নাভিদের সাথে পারে? নাভিদ মেহরাবের খুব জোরে ধাক্কা মারে। মেহরাব ছিটকে গিয়ে পড়ে যায় কাউচের উপর। ব্যথা পায়নি, তবে আচমকা ধাক্কা মারায় সে বুঝতে পারেনি। মেহরাব নিজেকে সামলিয়ে আবারও উঠে নাভিদের কাছে আসে, তবে নাভিদ তো রেডি ছিল। পকেট থেকে আরেকটা ইনজেকশন বের করে মেহরাবের হাতে পুশ করে দেয়। ইনজেকশন পুশ করতেই মেহরাব ঢলে পড়ে মেঝেতে। সে একদম নিস্তেজ হয়ে যায়। কিছু করার বা বলার ক্ষমতা নেই তার। ওইদিকে রায়মান একাধারে কেটেই যাচ্ছে। নাভিদ রায়মানের কান্নায় বিরক্ত হয়ে খুব জোরে ছুঁড়ে মারে মেঝের ওপর। এত জোরে ছুঁড়ে মারে যার ফলে রায়মানের কান্না তো থেমে যায়, তবে সে একেবারে নিশ্চুপ হয়ে যায়। ওই দুধের শিশুও দুনিয়ার মায়া ত্যাগ করেছে, কিন্তু নাভিদ এতটুকু শান্ত হয়নি। সে নিচে পড়ে থাকা ছুরিটা তুলে নেয়, রায়মানের দিকে এগিয়ে যায়। রায়মানের মাথা কেটে ফেলে সে। গলগল করে রক্ত বের হচ্ছে। নাভিদ রায়মানের কাছে গিয়ে মায়া আর মেহরাবের সামনে ছোট বাচ্চাটার বুক থেকে পেট অবধি চিরে ফেলে। মায়া তো যেন শরীর থেকে আত্মায় বের হয়ে গিয়েছে চোখের সামনে ছোট ছেলেটার এমন মৃত্যু দেখে। প্রথমে তো স্বামীর খুন হলো, এখন তার প্রাণপ্রিয় সন্তানকেও জানোয়ারটা নৃশংসভাবে খুন করলো। কোনো মাই নিজের চোখের সামনে তার সন্তানের এমন অবস্থা দেখে চুপ থাকতে পারবে না। মায়াও আর থাকতে পারছে না। কষ্টে নিজের শরীরটা নড়ায়, তবুও খুব বেশি নড়াতে পারে না। শরীরের ওজন এতই বেশি মনে হচ্ছে যে নাড়াতে তো দূর, শ্বাস নিতেও পারছে না সে ঠিকমতো। নাভিদ একটা স্ক্রিভি স্মাইল দিয়ে একবার মেহরাবের দিকে তাকায়, তো একবার মায়ার দিকে। নিজের চোখের সামনে নাভিদ আর ভাগ্নেকে এতভাবে নিঃসঙ্গতভাবে খুন হতে দেখছে মেয়েরাব, আর নিজের ভেতরে নেই। নাভিদ রাইমাকে খুন করে বাঁকা হেসে ধীর পায়ে মায়ের দিকে এগোয়। মায়ের কাছে এসে সে হাতের ছুরিটা সরাসরি মায়ার পেটে ঢুকিয়ে দেয়। সাথে সাথে মায়ার মুখ দিয়ে গড়গড় করে রক্ত বের হচ্ছে। এরপর নাভিদ ছুরি চালায় তার ২ হাতে। মায়ার হাত দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত বের হচ্ছে। মায়ার এমন অবস্থা দেখে নাভিদের হাসি যেন থামছেই না। নাভিদ হাসতে হাসতে মেহরাবের সামনে এসে বসে আর বলে, আহারে, কষ্ট হচ্ছে না খুব? কিছু বলতে চাইছিস? কিন্তু আমি তো তোর কথা শুনবো না। দেখ এবার তোর সামনেই কিভাবে তোর আদরের বোনকে খুন করি। বলেই নাভিদ আবারও উঠে মায়ের কাছে যায়। এরপর ছুরি দিয়ে এলোপাথারিভাবে আঘাত করতে শুরু করে। মায়া সহ্য করতে পারছে না, আবার চিৎকারও করতে পারছে না। অনেক কষ্টে মায়ার গলা দিয়ে কিছু শব্দ বের হয়ে আসে। আমাকে একেবারে মেরে ফেলুন। আমার খুব কষ্ট হচ্ছে। দয়া করে বারে, বারে মেরে ফেলুন। মেরে ফেলুন আমাকে। এরপর মেহরাবের সামনেই খুব বাজেভাবে মায়াকে খুন করে নাভিদ। এত সহজে সে মায়াকে খুন করেনি। তিলে, তিলে কষ্ট দিয়ে শেষ করেছে, কিন্তু মেহরাব কিচ্ছু করতে পারেনি। অনেক চেষ্টা করেছে নড়ার, তবে এক চুলও সে নড়তে পারেনি। তার চোখ দিয়ে শুধু অনর্গল পানি ছড়িয়ে, ছড়িয়ে পড়েছে। অথচ গলা দিয়ে একটা কথাও বের হয়নি তার। নাভিদ এতটুকুও শান্ত হয় না। সে মেহরাবের হাত ধরে টেনে, টেনে তার বাবার মায়ের রুমের দিকে নিয়ে যায়। মেহরাবকে তুলে কাউচে বসিয়ে নাভিদ এগোয় ঘুমন্ত মাহিরা জেহরাইল আর শেরিয়ান জেহরাইলের দিকে। নাভিদ আজকে একদম উন্মাদ হয়ে গিয়েছে। সে নিজের হিদায়িত জ্ঞানই হারিয়ে ফেলেছে প্রতিশোধের নেশায়। নাভিদ বেডের দিকে এগিয়ে মাহিরা জেহরাইলের বুকের ওপর ছুরি চালিয়ে দেয়। মাহিরা জেহরাইল গভীর ঘুমে না থাকা ছুরির আঘাতে তিনি চিৎকার দিয়ে ওঠেন। মাহিরা জেহরাইলকে এভাবে চিৎকার করতে দেখে নাভিদ একটু চমকে গেলেও নিজেকে সামলিয়ে মেহরাবের দিকে ঘুরে, "কিরে, তোরা কি রাতের খাবারগুলো ভালো করে খাসনি?" "আরে খেয়ে নিতি না? কারণ আজকেই তো তোদের শেষ খাওয়া ছিল।"
বাঁকা হেসে কথাগুলো বলে নাভিদ। মেহরাব কিছুই করতে পারছে না। সে নড়ার চেষ্টা করেই যাচ্ছে। এক পর্যায়ে মেহরাব কাউচ থেকে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে কপালের কোণে হালকা একটু কেটে যায়। নাভিদ মেহরাবের এমন অবস্থা দেখে হাসতে থাকে। নাভিদের হাসি দেখে মাহিরা জেহরাইল তার মুখের উপর থেকে মাস্ক সরিয়ে ফেলেন আর তাকে চিনে ফেলেন। তিনি অনেক কষ্টে বলে, "না নাভিদ, তুমি?" নাভিদ মাহিরা জেহরাইলের কথা শুনে হাসি থামিয়ে দেয়। "চিনে ফেলেছ আমাকে? তো তুমি কেন এমন করছো আমাদের সাথে নাভিদ?" মাহিরা জেরায়েলের কথা শুনে নাভিদের কপালে রগ ফুলে ওঠে। নাভিদ রক্তবর্ণ চোখে নিয়ে মাহিরা জেরায়েলের দিকে তেড়ে এসে বলে, "কেন কিছু বুঝতে পারছিস না? তোরা আমার সাথে যা করেছিস, তারপর তোরা ভাবলি কি করে যে ওই নাভিদ তোদেরকে ছেড়ে দেবে এত সহজে? হ্যাঁ? না মানে? তুমি প্রতিশোধ নিতে এসেছো?" কম্পিত কণ্ঠ শোনা যায় তার। "একদম ঠিক ধরেছিস। প্রতিশোধ নিতে এসেছি, সবাইকে খুন করতে। শুধু তুই, তোর স্বামী আর তোর ছেলে বাদে সবাই মরে গিয়েছে। তোর আদরের নাতিকেও মেরে ফেলেছি আমি।" নাভিদের কথা শুনে মাহিরা জেহরায়েল অন্তরাত্মা কেঁপে উঠল। মাহিরা জেহরায়েল ওঠার চেষ্টা করছে কিন্তু তার ওঠার ক্ষমতা হচ্ছে না। কারণ নাভিদের কথা বলার সময় ইঞ্জেকশন তার শরীরে পুশ করে দিয়েছে। মেহেরাব ছটফট করছে তার নিজের মাকে বাঁচানোর জন্য, কিন্তু সে কিছুই করতে পারছে না। নাভিদ হাসতে হাসতে মাহিরা জেহরায়েলের দিকে এগিয়ে গিয়ে ছুরি দিয়ে তাকে আঘাত করতে শুরু করে। এরপর একদম মায়ার মতো করে মাহিরা জেহরায়েলকেও মেহেরাবের সামনেই খুন করে। মা আর বোনের মৃত্যু নিজের চোখের সামনে দেখে মেহেরাব একদম থমকে গিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে যে সে আর এই দুনিয়াতে নেই। যেন তার আত্মাটা অনেক আগে শরীর থেকে বের হয়ে গিয়েছে। শুধু পড়ে আছে বাইরের এই খোলসটা। নাভিদ শরীরে আঘাত করতে করতে মেহেরাবের সামনে এসে বলে, একটা ক্রিপি স্মাইল দিয়ে, "খুব কষ্ট হচ্ছে না নিজের চোখের সামনে নিজের প্রিয় মানুষগুলোকে মরতে দেখে? থাক, স্পষ্টভাবে এত কষ্ট পেতে হবে না। তোর বাবাকেও মেরে ফেলবো তোরই সামনে। পাঠিয়ে দেবো ওপরে। সবাই তো মরেই গিয়েছে। তুই একা বেঁচে থেকে কি করবি বল?" নাভিদের কথায় মেহেরাব কোনো হেলদোল হয় না। এতক্ষণ ছটফট করলেও নিজের মায়ের মৃত্যুর পর সে একদম মূর্তির মতো শান্ত হয়ে গিয়েছে। যেন শ্বাস নিতেই ভুলে গিয়েছে ছেলেটা। নাভিদ উঠে গিয়ে শেরিয়াল জেরায়েলের শিয়রের কাছে এসে দাঁড়ায়। এরপর শেরিয়াল জেরায়েলকেও একইভাবে ছুরি আঘাত করে খুব নির্মমভাবে মেহেরাব সামনেই হত্যা করে নাভিদ। তারপর বলতে থাকে, "আমার থেকে নরেনকে আলাদা করতে চাইছিলি না? নিজের ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়েছিলি। আমাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলি না? তোর তো এমন মৃত্যুই প্রাপ্য।" বলে পাগলের মতো সিরিয়াল জেনারেলের লাশটাকে সে ধারালো ছুরি দিয়ে পিস পিস করতে শুরু করে। সিরিয়াল জেনারেলের লাশটা পিস পিস করার পর নাভিদ ছুরি দিয়ে এগিয়ে আসে অজ্ঞান মেহরাবের দিকে। এত কিছু নিজ চোখের সামনে দেখার পর ছোট মেহরাব আর নিজের চোখ খুলে রাখতে পারে না। সে জ্ঞান হারায়। নাভিদ সে ছুরিটা দিয়ে মেহরাবকে আঘাত করতে যাবে এমন সময় মিস্টার নাবিল এসে তার হাত ধরে ফেলেন আর বলে, "কি করছিস সেটা? ছাড়ো ভাই, ওকে মারতে হবে।" "না, ছাড়বো না। ওকে মেরে ফেলে সব সম্পত্তি আমাদের হাতের বাইরে চলে যাবে।" মিস্টার নাবিলের কথা শুনে নাভিদ হাত থেকে ছুরিটা ফেলে দেয়। "মানে?" "মানে জেরায়েল বংশের সব প্রপার্টির পেপার হাতে পেয়ে গেছি। ওইখানে লেখা আছে জেরায়েল বংশের কেউ যদি বেঁচে না থাকে তাহলে সব প্রপার্টি বিভিন্ন চ্যারিটিতে চলে যাবে। আমাদের হাতে কিছুই থাকবে না।" "কিন্তু নরেন খান তো বেঁচে আছে। ওকে তো আমি মারিনি। তাহলে তো সব প্রপার্টি আমাদের হাতেই থাকবে।" মিস্টার নাবিলের কপালে চুলকে বলে, "হ্যাঁ, নরেন খানের জন্য আমাদের প্রপার্টিটা পাবো, কিন্তু ও হলো এই বংশের মেয়ে। ওর নামে তো আর পুরো প্রপার্টি নেই। আর অরিজের নামে সব প্রপার্টি তো ওর সন্তানেরই হবে। কিন্তু তুই তো অরিজকেও মেরে ফেলেছিস। তার মানে অরিজের কোনো সন্তান নেই। তাই অরিজের ভাগের সব প্রপার্টি মেহেরাবের নামেই চলে গিয়েছে নিশ্চয়। তাছাড়াও ওই প্রপার্টির পেপারগুলোতে লেখা আছে জেরার বংশের কোনো ছেলে বেঁচে থাকলে তাহলে সেই পুরো প্রপার্টির 4 ভাগের 3 ভাগ পাবে। আর কোনো মেয়ে বেঁচে থাকলে 1 ভাগ পাবে এবং বাকি অংশগুলো চ্যারিটিতে চলে যাবে। মানে এই জেরাল বংশের প্রপার্টির 4 ভাগের 3 ভাগ প্রপার্টি এখন মেহেরাবের নামে। তাই ওকে মারা যাবে না। ওকে মারলে এত বড় অংশ আমাদের হাতছাড়া হয়ে যাবে। কিন্তু ভাই, ও আমার নাম জেনে গিয়েছে আর আমার মুখও দেখে নিয়েছে। এছাড়াও এতগুলো খুন করেছি, পুলিশ তো দেখতেই পারবে। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য না হয় আমি জেহেরার মসজিদটাকে আগুন জ্বালিয়ে দেব। কিন্তু এই ছেলে যে মুখ বন্ধ রাখবে তার কি গ্যারান্টি? কখনোই থাকবে না ওর মুখ বন্ধ। তাই একে মেরে ফেলা আমাদের জন্য ভালো হবে। ভুলে যাস না যে আমি ডক্টর নাবিল নওশাদ। তুই ওর সাথে
ওর পুরো পরিবারটাকে শেষ করে দিতে চেয়েছিস। ওর সামনের পুরো পরিবারটাকে শেষ করেছিসও। যার ফলে ও নিশ্চয়ই পুরো একটা ট্রমার মধ্যে আছে। আর এই ট্রমাকে কাজে লাগিয়ে ওকে আমি একদম পাগল বানিয়ে দেব। বলতে পারিস আমাদের হাতের গোলাম বানাবো। তবে হ্যাঁ, মেহরাব কিন্তু জানে না যে তুই আর আমি ভাই। সেজন্য কখনোই তুই ওর সামনে আসবি না। ওকে আমি হ্যান্ডেল করে নেব। ওর ব্রেন ওয়াশ করে পুরো প্রপার্টি নিজের নাম করেই ওকে আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। সবটা ওর সামনে আসার আগেই। ঠিক আছে, তাহলে এবার নিজের কাজ শুরু করো। বলে নাভিদ আর মিস্টার নাবিল হাসতে শুরু করে। তারা আর বেশি দেরি করে না। মেহেরাব আর নওরেন খানকে নিয়ে জেরাল মঞ্জিল থেকে বেরিয়ে যায়। নাভিদ বের হওয়ার আগে জেরাল মঞ্জিলের কিচেনে গিয়ে সবগুলো গ্যাস সিলিন্ডার পাইপগুলো লিক করে দেয়। সাথে কিছু জায়গার কেরোসিন তেল ছিটিয়ে দিয়েছে। যেহেতু এত বড় বাড়ি, তার একার পক্ষে কখনোই তা জ্বালানো সম্ভব হবে না। সেজন্য তারা যেটুকু পেরেছে সেটুকু করেছে। এরপর নাভিদ একটা ম্যাচ গাঁঠি দিয়ে আগুন জ্বালিয়ে দেয় পুরো মঞ্জিল মূল ফটকের সামনে, যেখানে সে কেরোসিন তেল ছিটিয়ে দিয়েছিল। মিস্টার নাবিল মেহরাবকে আর নাভিদ নওশানকে নিয়ে চলে যায়। মেহরাব বা নওরিন খান দুজনেই কারোরই কোনো হুঁশ নেই। আস্তে আস্তে পুরো বাড়িটা নাভিদ আর মিস্টার নাবিলের সামনে দাউ দাউ করে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তৃপ্তির হাসি ফুটে ওঠে তাদের মুখে। হঠাৎ করে বাইরে পুলিশের গাড়ির আওয়াজ পায় নাভিদ আর মিস্টার নাবিল। তাই তারা আর এক মুহূর্ত দেরি না করে জেলার মসজিদ ত্যাগ করে মেহরাব আর নরিন খানকে নিয়ে বের হয়ে যায়। নাভিদ এতক্ষণ ধরে সবটা বলছিল আনায়াসাকে। এক লোমহর্ষক খুনের বিবরণ দিচ্ছিল নাভিদ তাকে, তাও কোনো ধরনের হেজিটেট ছাড়াই। তার বর্ণনা শুনে মনে হচ্ছে যেন সে খুবই সম্মানের কাজ করেছে, যার জন্য নাভিদ খুব প্রাউড। সবটা শোনার পর আনায়াসার চোখ দিয়ে খালি টুপটুপ করে পানি পড়ছিল। কতটা যন্ত্রণাদায়কভাবে তার আর মেহরাবের পুরো পরিবারকে শেষ করে দিয়েছে এই জানোয়ারটা। আনায়াসার গলা ক্রমশ ধরে আসছে, শব্দগুলো দলা পাকিয়ে যাচ্ছে কণ্ঠনালীতে। সে কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। নাভিদ হয়তো বুঝতে পেরেছে যে আনায়াসা ঠিক কি বলতে চাইছে। নাভিদ বাঁকা হেসে বলে, এখন নিশ্চয় জানতে চাস যে তাহলে মেহরাব কেন তোকে আমার সন্তান হিসেবে জানে? আর কেনই বা তোর মা আমার সাথে থেকেও কিছু করেনি? নাভিদ কিছুক্ষণ চুপ থেকে বলে, নরেন খানকে বিভিন্ন মেডিসিন খাইয়ে ওর ব্রেন ওয়াশ করে সবসময় ওকে এটা বোঝাতাম যে আমি নাভিদ নই, আমি ওর স্বামী আরিজ। ওই মেডিসিনের রিঅ্যাকশন থাকাকালীন কোনো ধরনের সমস্যা করতো না নরিন, কিন্তু যখন রিঅ্যাকশন কেটে যেত তখনই আরিজের থেকে যাওয়ার জন্য পাগলামি শুরু করতো। আমাকে মারতে আসতো, কেমন একটা ব্যবহার করতো নওরিন। এতে আমার অবশ্য কোনো সমস্যা ছিল না, কিন্তু তোর মাকে জেহেরাল মঞ্জিল থেকে আনার ৩ মাস পর আমি জানতে পারি যে তোর মা অন্তঃসত্ত্বা। তখন আমার মাথার উপর আগুন ধরে যায়। তোকে পেটে থাকা অবস্থায় অনেকবার মারার চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি। প্রতিবারই নওরিন কোনো না কোনোভাবে তোকে বাঁচিয়ে নিত। ভাই যখনই সবটা জানতে পারে তখন শুরু করে আরেক নতুন গেম। ভাই তো সেই তখন থেকেই মেহেরাবকে বিভিন্ন ড্রাগ দিয়ে অসুস্থ করে রাখতো। ওর মেন্টাল হেলথ ছোট থেকেই তেমন একটা ভালো ছিল না। আর তার উপর ৯ বছরের নিজের চোখের সামনে প্রিয় মানুষগুলোকে হারাতে দেখে আরো একটা শকটা ট্রমাটাইজ এর মধ্যে সে সবটুকু বয়সে পার করে দেয়। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। প্রায় ১০ দিনের উপর ওকে আইসিইউতে রাখা হয়। ওর বাঁচার সম্ভাবনা ছিল না, কিন্তু তবুও বেঁচে যায়। ও সুস্থ হয়ে বাড়ি ফেরার পর আমরা আমাদের খেলা শুরু করে দেই। ভাইকে বলে একদিন মেহেরাবকে বাড়ির বাইরে বের করে আর আমাদের প্ল্যান মতো আমি নওরেনকে নিয়ে মার্কেটে আসি। আমাদের টার্গেটই ছিল নওরেন আর আমি একসাথে মেহেরাবের সামনে যাব। যেই প্ল্যান মোতাবেক নওরিনকে নিয়ে আমি মেহেরাবের সামনে যাই। এতে যেন মেহেরাবের মনে করতে শুরু করে যে পুরো পারিবারিককে কে খুন করার পেছনে নওরিনেরও হাত আছে। এরপর ভাই ওকে নানানভাবে উস্কানি শুরু করে যেন মেহেরাবের রাগটাও নওরিনের উপর আরো বেড়ে যায়। আমরা ওর মাইন্ডকে ডাইভার্ট করে দিয়েছি। ও দোষী ভাবার একজনকে, অথচ আসল অপরাধী ও চোখের সামনে দিয়ে ঘুরে বেড়িয়েছে, কিন্তু ও সেদিকে খেয়ালই করেনি। আর প্রতিশোধের নেশায় আগুনে জ্বলত। আর ভাই এটাকে সফলও হয়। দিন দিন মেহেরাবের রাগ আর কন্ট্রোলের বাইরে চলে যায়। এরপর তোর জন্মের সময় চলে আসে। ভেবেছিলাম যে তোর জন্মের পরে তোকে শেষ করে দেব, কিন্তু তখন আমার মাথায় অন্য কিছু এলো। তোকে না মেরে মেহেরাবের হাতেই ছেড়ে দিলাম। মেহেরাবের সামনে এমন একটা ভান করেছিলাম যে তুই সত্যি আমার মেয়ে। নীরবে এটা মেনে নিয়েছিল। আর এরপর কাহিনী তো তুই খুব ভালো করেই জানিস। মেহেরাবের ভয়ঙ্কর অতীতের কথা নাভিদের মুখে শোনার পর আনায়াসা বলে, তুই কি আদৌ মানুষ? একটা ৯ বছরের বাচ্চার সামনে তার পুরো পরিবারকে কিভাবে শেষ করে দিলি তুই?
তুই তো একটা নরপিশাচ। তোর মতো মানুষের এই পৃথিবীতে বাঁচার কোনো অধিকার নেই। ওই মানুষটা ২০ বছর যাবৎ নিজের ভেতরে নিজের ভয়ংকর অতীতকে লুকিয়ে ধুয়ে বেঁচেছিল। কিভাবে পারলি এতটা পাষাণ হতে? তোর ভেতরে কি একটু মনুষ্যত্ববোধ নেই? আরাশের গা গোলাতে শুরু করেছে। একটা মানুষ কতটা নিচে নামতে পারে? একটা ছোট বিষয়কে কেন্দ্র করে কিভাবে পুরো একটা পরিবারকে একটা নৃশংসভাবে খুন করতে পারে? নাভিদ আনায়াসের কথাগুলো শুনে হাসতে নিজের কোটের পকেট থেকে কিছু একটা কাগজ বের করে আনায়াসের দিকে এগিয়ে দেয়। নে, তোর শেষ ইচ্ছা আমি পূরণ করে দিলাম। এবার এই পেপারগুলোতে সাইন করে দে। এগুলোতে সাইন করার পর তোকেও তোর মা-বাবার কাছে পাঠিয়ে দেব। এত বছরের প্রতিশোধের এই খেলা আজকেই শেষ করে দেব আমি। আনায়াস অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। নাভিদ আনায়াসাকে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিতে দেখে বলে, এত দেমাক দেখিয়ে কোনো লাভ নেই। আর এই পৃথিবীতে একা বেঁচে থেকে কি করবি বলতো? এখন মেহেরাবও নেই যে তোকে সবার থেকে রক্ষা করবে। জানিস তো এই পৃথিবীর মানুষগুলো ঠিক কতটা নিষ্ঠুর। তার থেকে ভালো না হয় তুই মরেই গিয়ে থাকলি, নিজের পরিবারের মানুষদের কাছে চলে গেলি। মেরে ফেল আমাকে। কিন্তু আমি তবুও পেপারে সাইন করব না। আনাস আর বলতে দেরি হলো কিন্তু নাভিদের থাপ্পড় দিতে দেরি হয় না। নাভিদ এত জোরে থাপ্পড় মারে যে আনায়াসা চেয়ার থেকে উল্টে পড়ে যায়। ঠোঁটের কোণ দিয়ে রক্ত পড়ছে, পেটে চিনচিন ব্যথা করছে। আনায়াসার কষ্ট হচ্ছে কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটুট। সে কিছুতে সাইন করবে না। তাতে যদি তার প্রাণ যায় তো যাক। নাভিদও খুব ভালো করে জানে সে আনায়াসা কখনোই এতে সাইন করবে না। সে অন্য রাস্তা রেডি করে রেখেছে। নিচে পড়ে থাকা চেয়ার পড়ে থাকে। নাভিদ আনায়াসাকে তোলে। এরপর তার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে বলে, সাইন করবি না তাই না? বলে তো দিয়েছি। তুই যদি আমাকে মেরেও ফেলিস, তবুও আমি সাইন করব না। নাভিদ আনায়াসকে ছেড়ে দিয়ে হাসতে তার সামনে চলে গিয়ে বসে আর বলে, তোকে তাহলে এবার রেডি হতে হবে। তোর পরিবারের মানুষদেরকে যেভাবে মৃত্যু দিয়েছি তার থেকেও হাজার গুণ কষ্টের মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে তোকে। ও শুধু তোর একার জন্য নয়, তোর ওই সন্তানের জন্যও যে এখনো অব্দি পৃথিবীতে এসে আলো দেখেনি। আমি তো আগেই বলেছি যে তোর যা ইচ্ছে কর। মরতে তো আমাকে এমনিতেও হবে আর তাহলে তোর কথাগুলো শুনবো কেন আমি? তোর কথা শুনলেই তো আর তুই আমাকে ছেড়ে দিবি না। তাই তোর যা ইচ্ছে কর। আমিও দেখতে চাই যে তুই কিভাবে আমাকে মারিস। নে শুরু কর তোর খেলা। বাঁকা হেসে কথাগুলো বলে আনায়াসা। নাভিদ আনায়াসার কথাগুলো শুনে উঠে দাঁড়ায়। আনায়াসা ভাঙবে তবু মচকাবে না। নাভিদ পকেট থেকে একটা ইনজেকশন বের করে। নাভিদের হাতে ইনজেকশন দেখে আনায়াসা বলে ওঠে, আমাকেও কি এখন প্যারালাইজ করবি? নাভিদ আনায়াসার কথায় হালকা হেসে বলে, না না, তোকে কেন প্যারালাইজ করব? তোকে তো অন্যরকম কষ্ট দেব। আগে তোর পেটের সন্তানকে মারবো, তারপর তোকে মারবো। তোর পেটের সন্তানকে তার বাবার কাছে পৌঁছে দেবো আজকে। বলে নাভিদ ধীরে আনায়াসের দিকে এগোতে শুরু করে। নাভিদ আনায়াসার একদম কাছে এসে যেই না ইনজেকশন পুশ করতে যাবে, অমনি কেউ একজন তার হাত ধরে ফেলে। আনায়াসা অনেকক্ষণ আগে চোখ বন্ধ করে নিয়েছিল। নাভিদ এখনো কিছু করছে না দেখে আনায়াসা চোখ মেলে তাকায়। তাকাইতে আনায়াসার মুখে ফুটে ওঠে এক বিজয়ের হাসি। নাভিদ পেছনে ঘুরতে ৪৪০ ভোল্টের একটা ঝটকা খায়। এ কি দেখছে সে? এ কি করে সম্ভব? মেহরাব তো মরে গিয়েছে, তাহলে সে কোথা থেকে আসলো? তাছাড়া সে নিজের চোখে দেখে এসেছে মেহরাবের লাশকে। এমনকি ডিএনএ টেস্টও করেছে। আর তার ভাই তো অনেক আগে থেকেই তাকে বলে রেখেছে এটা মেহরাবের লাশ, আর সে তো ভুল করবে না। তাহলে মেহরাব জীবন ফিরে পেল কি করে? জীবিত হতে গিয়ে কিভাবে সে ফিরে আসলো? আর তার চোখের সামনে তো আনায়াসা মেহরাবের বুকে ছুরি চালিয়েছিল, এমনকি ওই খাদেও ফেলে দিয়েছিল। মেহরাবের তো বাঁচারই কথা নয়। আর ভুলবশত যদি বেঁচেও যায় তাহলে তো এই ওই বিষে তার মৃত্যু হওয়ার কথা ছিল। জীবন সে কিভাবে ফিরে পেল? নাভিদকে এতটা অবাক হতে দেখে মীরা বাঁকা হেসে বলে, কি যেন বলেছিলি? আমার সন্তানকে বাবার কাছে পাঠাবি। নে, তোর আর কষ্ট করতে হলো না। আমার সন্তানকে তার বাবার কাছে পাঠাতে হবে না। তার বাবা নিজেই চলে এসেছে তার কাছে। নাভিদ শেখ ওরফে নাভিদ নওশাদ, ডক্টর নাবিল নওশাদের একমাত্র ছোট ভাই। কি ঠিক বললাম তো? চল, শক্ত করে কথাগুলো বলে মেহরাব। মেহরাবের কথা শুনে নাভিদ একটা শুকনো ঢোক গেলে। মেহরাবের চোখ জোড়া ইতোমধ্যে রক্তবর্ণ ধারণ করেছে। কপালের রগ ফুলে উঠেছে। ফর্সা মুখটা লাল হয়ে গিয়েছে তার। মেহরাব নাভিদের হাতটা মুচড়ে ধরে পেছনের দিকে নিয়ে যায়। দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তোর সাহস কিভাবে হয় যে তুই আমার আনাকে খুন করতে চাস? আমি বেঁচে থাকতে ওর গায়ে একটা ফুলের টোকাও কেউ ফেলতে পারবে না, আমি ফেলতে দেব না। তুই কে যে ওকে আমার সন্তানের খুনি বানাবি? হিংস্রভাবে কথাগুলো বলে মেহরাব। নাভিদ হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু মেহরাবের শক্তির কাছে সে ঠিক পেরে উঠছে না। ছাড় আমাকে, ছাড় বলছি।
ছাড়ার জন্য তো ধরিনি। ২০টা বছর আমার ভেতরে যে মিথ্যা প্রতিশোধের আগুন জ্বালিয়েছিস, তোরা ২ জানোয়ার মিলে, সে আগুন যদি তোদেরকে না পোড়ায় তাহলে কেমন করে নিভবে? তুই বেঁচে ফিরলি কিভাবে? তুই তো মরে গিয়েছিলি। আমি নিজের চোখের সামনে দেখে এসেছি আনায়াসা তোর বুকে ছুরি চালিয়েছে। মেহেরাব বাঘা হেসে বলে, এই মেহেরাব জেনারেলকে আল্লাহ ছাড়া কারো মারার ক্ষমতা নেই। সেখানে তুই কে যে তোর এই সামান্য চায় আমি মরে যাব? মেহেরাব জেনারেলকে তোরা ২ ভাই ২ কাজের মাঝখানে আটকে রেখেছিলি। কিন্তু তোদের সবচেয়ে বড় ভুল ছিল কি জানিস? ওই যে আমাকে খুব হালকা ভেবে নিয়েছিলি তোরা। সেদিন মেয়েরা ফাইজা এবং তার মেয়েটিকে মেরে হসপিটালে পাঠিয়ে করার পর যখন হসপিটালে ফাইজাকে থ্রেট দিতে যায়, তখন মিস্টার নাবিল আর নাভিদ মিলে প্ল্যান করছে যে নাভিদ মেহেরাবের মেনশনে ঢুকে আনাশাকে বুঝিয়ে মেহেরাবকে খুন করাবে। এরপর নওরিন আর আনায়শাকে নিজের জিম্মিকতে নিয়ে প্রপার্টি সাইন করে নেবে। একে, একে সবাইকে মেরে ফেলবে। মিস্টার নাবিলের কাছে তো আগে থেকে জেরায়েল বংশের সকল প্রপার্টির কাগজপত্র ছিল। শুধু মিস্টার নাবিল সুযোগের অপেক্ষায় ছিল। সুযোগ বুঝে তিনি সব পেপারে সাইন করে নিয়েছেন মেহেরাবের থেকে। এখন শুধু মেহেরাবকে শেষ করার পালা। যেইভাবে সেই কাজ। মেহেরাব বের হওয়ার পরপরই নাভিদ মেনশনে ঢোকে। আর মিস্টার নাবিল আগে থেকে সবকিছু রেডি করে রেখেছিল। নাভিদ কৌশলে মেনশনে প্রবেশ করে স্টোর রুমের দিকে যায়। আনাশা তো নাভিদের অপেক্ষায় ছিল। সে জানতো নাভিদ আর মিস্টার নাবিল মেহেরাবকে মারার জন্য ওঁত পেতে বসে আছে। আর মেহেরাবকে যদি শেষ করতে হয় তাহলে মিস্টার নাবিল আর নাভিদ তারই প্রয়োজন। কিন্তু আনাশা তো কিছু কিভাবে জানলো সেটা শুধুমাত্র সেই জানে। নাভিদ তাদের হায়ার করা মেডকে আনাশার রুমে পাঠায় আনাশাকে স্টোর রুমে নিয়ে আসার জন্য। কারণ সব দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আনাশার সাথে কথা বলার সময় সবকিছু সিকিউরিটিতে ক্যামেরাতে রেকর্ড হয়ে যাবে। আর নাভিদ জানতে পেরেছে যে কিচেনের স্টোর আর ওয়াশরুম বাদে সব জায়গায় মেহরাব সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে। তাই নাভিদ সেই রিস্ক নিতে চায়নি। আর মেহরাব যদি ফুটেজগুলো একবার দেখে ফেলে তাহলে তাদের খেলা এখানেই শেষ। মেড আনাশাকে স্টোর রুমে আনার পর নাভিদ নিজের ফোন বের করে নওশীন খানের একটা ভিডিও দেখায়। সেখানে দেখা যাচ্ছিল নওশীন খানকে নাভিদ বেশ খারাপ অবস্থা করে রেখেছে। ঠিকমতো খেতে দেয় না, চোখ মুখ শুকিয়ে গিয়েছে তার, কপাল কেটে রক্ত পড়ছে। নওশীন খানের অবস্থা দেখে আনাশার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, কিন্তু নাভিদকে বুঝতে না দিয়ে আনাশা বলে, আপনি কে? এই মহিলাকে? আর আপনি আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? নাভিদ বাঁকা হেসে বলে, আমাকে তুমি চিনবে না, তবে হয়তো মেহেরাবের মুখে আমার নাম শুনেছ, আমি নাভিদ। নাভিদের নাম শুনে আনাশা চমকে ওঠা ভান করে বলে, না মানে আপনি সেই ব্যক্তি যে ওনার পুরো পরিবারকে শেষ করে দিয়েছেন, আর আপনিই আমার বাবা? আনায়াসের কথা শুনে নাভিদ হাসতে, হাসতে বলে, কে তোমার বাবা? আমি? আরে তোমার বাবা তো আরো ২০ বছর আগে মারা গিয়েছে। আর এখনই ভিডিওতে যাকে দেখলে সে হলো তোমার মা নওরিন খান। মেহরাবের মুখে নিশ্চয় শুনেছ আমাদের নাম? আনায়াসা কিছুই বলে না। নাভিদ আবার বলতে শুরু করে, দেখো এখন বেশি কিছু বলার আমার হাতে সময় নেই। তোমাকে একটা কাজ করতে হবে। বলেই নাভিদ একটা লোককে কল করে এরপর ভিডিও অন করে আনায়াসাকে দেখিয়ে বলে, তোমার মাকে যদি তুমি বাঁচাতে চাও তাহলে আমি যা বলতে বলবো তুমি তাই করবে। আর আমি জানি তুমি নিজের অতীত সম্পর্কে জানতে চাও, তাই তো? চিন্তা করো না, সেটাও আমি জানিয়ে দেব। কিন্তু তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আনাসা দেখতে পায় নওরিন খানের দুর্বল শরীরটা একদম চেহারার সাথে লেগে গেছে। নিজের মায়ের এমন করুণ অবস্থা দেখে আনাসা নাভিদের উপর প্রচুর রাগ হচ্ছে। তার মন চাইছে এক্ষুনি নাভিদকে খুন করে দিতে। কিন্তু সে যদি এখন নাভিদের সাথে লাগতে যায় তাহলে ১ বছর ধরে তিলে, তিলে তৈরি করা প্ল্যান এক নিমেষেই শেষ হয়ে যাবে। নাভিদ বাঁকা হেসে বলে, নিজের মায়ের ব্যাপারে ভাবো মেয়ে। এই পৃথিবীতে তোমার মা ছাড়া আর কেউ নেই। যদি মাকে বাঁচাতে চাও তাহলে মেহেরাবকে চিরতরে শেষ করে দাও। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি আপনার কথা কেন বিশ্বাস করব? আর এই মহিলা যে আমার মা সেটার বা কিভাবে বিশ্বাস করব? বিশ্বাস না করার তো প্রশ্নই ওঠে না। কারণ আমি নাভিদ শেখ আর আমার কাছেই তোমার মা ২০ বছর ধরে যাবৎ বন্দী আছে। তাই তোমার কাছে আর কোনো উপায় নেই আমাকে বিশ্বাস করা ছাড়া। সময়টা তখন দুপুর ৩টা। তাই সব মেয়েটি এখন যে যার রুমে আছে। সেজন্য কেউই নাভিদকে দেখেনি। আর মেনশনেতে নিজের লোকের মধ্যে প্রবেশ করেছে নাভিদ। দেখো, আমি যা, যা বলব যদি তাই, তাই করো তাহলে তোমাকে আর তোমার মাকে একেবারে মুক্তি দেব। এখন সিদ্ধান্ত তোমার। আয়েশা কিছুক্ষণ চুপ থেকে নাভিদকে বলে, কি করতে হবে আমায়? নাভিদ নিজের শার্টের পকেট থেকে একটা ছোট শিশি বের করে আনাসের হাতে ধরিয়ে দেয়। আনাসা শিশিটা হাতে নিয়ে নাভিদের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে বলে, পয়জন, স্লো পয়জন। মেহরাবের খাবারে মিশিয়ে দেবে। কি? আমি ওনাকে বিষ দেবো?
হ্যাঁ, ওকে মারতে গেলে বিষ দিতে হবে। আমি পারব না। মনে হয় নিজের মায়ের প্রাণের কোনো দাম নেই তোমার কাছে। তুমি যদি মেহেরাবকে পয়জন না দাও তাহলে এই পয়জন তোমার মা নওরিন খানকে দেওয়া হবে। বাঘা এসে কথাগুলো বলে নাভিদ। আনায়াসা আবারও কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। শর্ত? তোমার আবার কি শর্ত? নিজের মাকে বাঁচাতে পারবে এটা কম নয় কি? তাও যখন বলতে চাও, তাহলে বলেই ফেলো, শুনি তোমার কি শর্ত আছে? আমি এখন ওনাকে মারতে পারব না। আমার কিছুদিন সময় চাই। সুযোগ বুঝে আমি ঠিকই আপনার কাজটা করে দেব। আপনিও নিজের কথা মতন কাজ রাখবেন। আমাকে আমার মাকে মুক্তও হতে সাহায্য করবেন। নাভিদ একটা রহস্যময়জনক হাসি দিয়ে আনায়াসাকে বলে, সেটা কি তোমার চিন্তা করতে হবে না। তোমাদের মা-মেয়েকে আমি ঠিকই মুক্তি করে দেব। শুধু আমার এই কাজটা করে দাও। ঠিক আছে, আপনার কাজ হয়ে যাবে। আনায়াসার কথা শুনে নাভিদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তিনি জানতেন আনায়াসা বেশ সহজ সরল মেয়ে। একটু ভয় দেখালেই তার কাজ হাসিল হয়ে যাবে। কিন্তু নাভিদ তো আর জানে না যে আনায়াসা তার পিঠ পিছে ঠিক কী চাল চালছে। এরপর নাভিদ সেন্টার রুম থেকে বের হয়ে নীরবে স্টাডি রুমে যায়। নাভিদ তার স্পাইসেস থেকে নীরবের ল্যাপটপের পাসওয়ার্ড জেনে নেয়। স্টাডি রুমে গিয়ে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয়। নাভিদ কাজ শেষ করে মিস্টার নাবিলকে সবটা টেক্সট করে জানায়। এরপর ঠিকঠাকভাবে সবকিছু মেহেরাবের ম্যানশনে প্রবেশ করে ঠিক সেভাবে বের হয়ে আসে। আনায়াসা নাভিদের সব কাজ করে দেখছিল। নাভিদের পক্ষে মেহেরাবের ল্যাপটপের পাসওয়ার্ড কিছুই জানা সম্ভব ছিল না যদি না আনায়াসা তাকে জানতে দিত। আনায়াসা লুকিয়ে লুকিয়ে মেহেরাবের ল্যাপটপ আর ফোনের পাসওয়ার্ড জেনে গিয়েছিল। আর কৌশলে নাভিদের সেই স্পাইয়ের সামনে সেই পাসওয়ার্ডটা বলে দেয়। আর নাভিদের স্পাইও সেই পাসওয়ার্ড নোট করে নাভিদকে জানায়। এসব কিছুই ছিল আনায়াসা আর জাহিদের প্ল্যানের একটা অংশ। তবে মেহরাব তাদের প্ল্যানের ব্যাপারে কিছুই জানত না। ১ বছর আগে থেকে আনায়াসা নাভিদকে হাতে হাতে ধরার জন্য জাহিদের সাথে প্ল্যান করে বানিয়ে গেছে সবকিছু। এখন প্রশ্ন হলো আনায়াসা মেহরাবের ম্যানশনে আসার ১ বছরও হয়নি। আনায়াসা তো মেহরাবের ম্যানশনে জাহিদের সাথে পরিচিত হয়। তাহলে সে কিভাবে জাহিদের সাথে মিলে ১ বছর আগেই প্ল্যান করছিল? তাহলে আপনাদেরকে এই গল্পের আরও ৪ বছর পেছনে যেতে হবে। সালটা তখন ২০২২। আনায়াসার বয়স কেবল মাত্র ১৫। ছোট থেকে আনাসা খুব চঞ্চল থাকলেও সে ধীরে ধীরে নিজেকে এই পরিবেশের সাথে মানিয়ে নিতে শুরু করে। আর যখন থেকে সে সবটার সাথে মানিয়ে নিতে শুরু করে, তখন সে পরিণত হয় এক সহজ সরল কিশোরীতে। আস্তে আস্তে সে খুব শান্ত হয়ে যায়, নিজেকে সবার সামনে ঠিক এমনভাবে উপস্থাপন করতে শুরু করে যে সে খুব সহজ সরল। তবে শান্ত সমুদ্রের ওপরের পৃষ্ঠ দেখে তার গভীরতা আন্দাজ করা বড় বোকামি। কারণ শান্ত সমুদ্রের গভীরে কখনোই শান্ত থাকে না। আর আনাসার ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছে। আনাসা নিজের ওপর থেকে যতই শান্তশিষ্ট বোকা দেখাক না কেন, দিন শেষে সে ছিল একজন চঞ্চল আর তুখোড় বুদ্ধির অধিকারী। আর এই গুণটা সে পেয়েছে তার বাবা আজিজ রহমানের থেকে। আজিজ রহমানের বাইরে থেকে যতটা শান্ত কিন্তু ভেতরে ছিল ততটাই তুখোড়। অবশ্য আরেকজনও এই গুণটা পেয়েছে আর সে হলো মেহরাব জেহরায়েল। সে ছোট থেকে আনায়াসার উপর নজর রেখেছে মেহরাব, যেটা কখনোই আনায়াসা চোখ এড়ায়নি। আর আনায়াসা তার চারপাশে ঘটতে থাকা প্রত্যেকটা বিষয়কেই খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে। মেহরাব যে তার ওপর ২৪ ঘন্টা নজর রাখার জন্য নীলিমা নামের এক মহিলাকে রেখেছে সেটাও আনায়াসা ভালোই বুঝতে পেরেছিল। কারণ আনায়াসা যেখানে যেত নীলিমা নামের ওই মহিলা তার পিছু পিছু যেত। এক কথায় তার ওপর নজর রাখার জন্য নীলিমা তার পিছু করত। তখন মাসের শেষ দিন, রাত তখন ৮টা বাজে। ১৫ বছরের আনায়াসা তার ক্লান্ত শরীর নিয়ে ঢলে পড়ে বিছানায়। হঠাৎ করে আনায়াসার রুমে প্রবেশ করে ঐশী। ঐশীকে এত হন্তদন্ত করে তার রুমে ঢুকতে দেখে আনায়াসা উঠে বসে। তার চোখ থেকে ঘুম বাঁধা হয়ে যায়। বিছানা থেকে নেমে আসে ঐশীর কাছে এসে বলে, কি হয়েছে আপু, এত হাঁপাচ্ছ কেন? আনায়াসা, তুই বলেছিলি না যে নীলিমা আন্টির ওপর নজর রাখতে? কিছু পেলে? গলির পেছনে দেখে এলাম একটা কালো বড় গাড়ি। নীলিমা আন্টি রুম থেকে বের হয়ে সেখানে গিয়েছে। প্রতি মাসের দিনে এই গাড়িটা গলির পেছনে আসে। আমি বেশ অনেকবার খেয়াল করেছি। আনায়াসা দেরি না করে গায়ে ওড়না মাথায় জড়িয়ে রুম থেকে বের হয়ে যায়। নেমে এসে দেখে ঐশী পেছন থেকে তাকে ডেকে বলে, কোথায় যাচ্ছিস তুই? আমি এক্ষুনি আসছি আপু, তুমি কাউকে বলো না যে আমি বের হয়েছি। বলেই ঐশীকে আর কোনো কথা বলতে না দিয়ে আনায়াসা বের হয়ে যায়। আনায়াসা একটু দূরে আসলে দাঁড়িয়ে পড়তে দেখতে পায় প্রতি মাসের শেষে দিনে আসা নীলিমাকে দেখতে আসে সে। নীলিমা চুপ করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা বড় গাড়ি এসে থামলো নীলিমার সামনে। গাড়ি থেকে বের হয়ে এলো ২৫ বছরের এক তাগড়া যুবক, যাকে দেখে আনায়াসা নিজের মাথায় একটু চাপ প্রয়োগ করে। সে এর আগেও ছেলেটিকে দেখেছে, তবে কোথায় দেখেছে মনে করতে কষ্ট হচ্ছে। এর মধ্যে ছেলেটি নীলিমার হাতে এক বান্ডিল টাকা ধরিয়ে দিয়ে কিছু একটা বলে
যেটা আনাসের কান অব্দি পৌঁছয় না। নীলিমা টাকাটা নিয়ে উল্টো ঘুরতে যাবে, চলে আসে। আনাসা নীলিমাকে দেখে আস্তে করে দ্রুত গতিতে রুম থেকে পা বাড়ায় সে। ঐশী এতক্ষণে তার রুমে বসেছিল। আনাসাকে দ্রুত নিজের রুমে আসতে দেখে আনাসাকে এভাবে দেখে ঐশী বলে ওঠে, "কিরে, কোথায় গিয়েছিলি তুই?" "দেখতে গিয়েছিলাম যে নীলিমা আন্টি কার থেকে দেখা করতে চায়।" "কার সাথে দেখা করতে গিয়েছিল নীলিমা আন্টি?" "একটা বড় কালো গাড়ি থেকে একটা ছেলে নামলো। এরপর ১ বান্ডিল টাকা নীলিমার হাতে দিয়ে দিল। এরপর আবার গাড়ি নিয়ে চলে গেল।" "কে ওই ছেলেটা?" "আরে আপু, আমি কিভাবে জানবো? ছেলেটাকে চিনব কি করে?" "তাও ঠিক। আচ্ছা তুই ঘুমা। আমি যাই কেমন?" "হুম।" বলে ঐশী রুম থেকে বের হয়ে যায়। বাইরে যাকে আনাইসা একটু আগে দেখেছে তাকে খুব একটা ভালো করেই চিনে ফেলেছে সে। ঐশীকে কিছু বলবে না তবে। আনাইসা মুচকি হেসে আবারও বেডে গিয়ে শুয়ে পড়ল। কয়দিন ধরেই আনাইসা লক্ষ্য করেছে কেউ তাকে লুকিয়ে, লুকিয়ে দেখছে। কিন্তু লোকটার সামনে আসছে না। আনাসা জানে লোকটাকে। লোকটা যে মেহেরাব সেটা সে ভালোই বুঝতে পেরেছে। আনাসার স্মৃতি খুব তুখর। সেইদিন আনাসা মেহেরাবকেই দেখেছিল নীলিমাকে টাকা দিতে। আনাসা মনে করার চেষ্টা করেছিল যে মেহেরাবকে সে কোথায় দেখেছে, তখন তার মনে পড়ে যায় ওই বৃষ্টির দিনের কথা। সে এখান থেকে পালিয়ে বৃষ্টিতে ভিজছিল। তখন মেহেরাব তার মাথায় ছাতা ধরে তাকে ধমক দিয়েছিল আর একটা বড় চকলেট দিয়েছিল। তাই আনাসা চিনতে ভুল হয় না। এইবার ১ম দেখা হয়েছিল মেহেরাবের সাথে তার। এখনো তাকে ভুলতে পারেনি ছোট্ট আনায়েশা। মেহেরাবকে নিয়ে তার অনুভূতিগুলো এক কোণে সুপ্ত হয়ে জেগে আছে আজও।